এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। আজকে শুক্রবার রাত্রি 9টা, বুঝতেই পারছেন অনির্বাণ চৌধুরীর অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির আজকে তোমাকে পেতে চায় পডাড্ডায় আমরা আবার হাজির হয়ে গিয়েছি প্রতি শুক্রবারের মতন। কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। আর অবশ্যই যেটা আমি কোনো এপিসোডে বলিনি, এই এপিসোডে বলতে একটু বাধ্য হচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির এই পডাড্ডা এটা কিন্তু আমাদের নিজেদের গল্প, ফলেতে আমাদের নিজেদের গল্প যদি আমরা বাইরের মানুষদের, আমাদের পরিচিত লোকেদের না শোনাই তাহলে আমরা কিসের জন্য করছি? অতএব প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আর নিজের গল্প শেয়ার করার জন্য পরিচিতদের লিঙ্কটা শেয়ার করবেন। আজকের এই এপিসোডটি একদম অন্যরকম। তার কারণ এই অন্যরকম কথাটা বলছি কেন, এর আগে আমরা সাহিত্য দিয়ে শুরু করেছিলাম, যারা সাহিত্যিক। তারপরে আমরা এসেছিলাম ফটোগ্রাফি, সেটাও একটা শিল্প। আর তারপরেও আমি অরুণ দাস সঙ্গে গল্পগুজব ইত্যাদি করেছিলাম। তিনি একাধারে লোকশিল্পী, আর্টিস্ট, ম্যাজিশিয়ান, ফলেতে সেটাও একটা শিল্প। অর্থাৎ এই শিল্প সাহিত্যের মধ্যে থেকে ঘোরাঘুরি করতে করতে আমরা একটা অলৌকিক গ্রহে চলে এসেছি। এবং সেই এপিসোডটায় অলৌকিকতা না অসাধারণ ম্যাজিক, ওটাও একটা ম্যাজিক, সেটা আমরা জানবো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি। তাই কোনো একটা সময় প্রায় 150 বছর আগেকার ঘটনা বলছি। লাইব্রেরিতে বসে আছেন একটি স্কুল ছাত্র, নামটা পরে বলবো। তো লাইব্রেরি থেকে বই নিয়েছেন, বই নিয়ে মোটা বই, সেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার একটা বই আর কি। তো বইটা নেবার পরে ম্যাক্স টু ম্যাক্স 1.5 ঘন্টা লাইব্রেরিতে বসে পড়ে, এত মোটা বই 1.5 ঘন্টা পড়েছে, পড়ে লাইব্রেরিয়ানকে ফেরত দিয়ে দিয়েছে। তো তখনকার দিনে লাইব্রেরিয়ান সেও প্রায় প্রধান শিক্ষকের মতোই গাঁদরে। ফলেতে এখনকার দিনে লাইব্রেরিতে আমরা কি পড়ছি না পড়ছি কেউ জিজ্ঞেস করার লোকও নেই। কিন্তু তুমি যখন ওই সময়টা বই নিয়েছো, ওই সময়টা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাইম, উনি মেট্রোপলিটন স্কুল তৈরি করেছেন ওই সময়টায়, তো তারই লাইব্রেরি। তো সেইখানটাকে তাকে প্রশ্ন করছেন লাইব্রেরিয়ান যে ভাই তুমি যে বইটা নিলে, আরে পড়বে তো, তা নিলেই বা কেন আর ফেরত দিলেই বা কেন? তখন ছাত্রটি অবাক হয়ে উত্তর দিল, আমি তো পড়ে ফেলেছি বলে ফেরত দিলাম। মানে 1.5 ঘন্টায় এত মোটা বই পড়া হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা বলো তো এই 2য় অধ্যায়ের 37 পৃষ্ঠায় কি লেখা আছে? উনি ওই 37 পৃষ্ঠায় 2য় অধ্যায়ে গড় গড় করে পুরোটা বলে গেলেন। লাইব্রেরিয়ান এ কি বলে উনি চলে যাচ্ছেন। সেই ছাত্রটি, স্কুল ছাত্রটি হঠাৎ ফিরে এসছে। আচ্ছা আমার না ওই 3য় চ্যাপ্টারের 2 নম্বর পাতাটা একটু মিস করে গেছিলাম, একটা রিকালেক্ট করতে পারছি না, ওটা একটু কাইন্ডলি আরেকবার একটু দেবেন, আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি। লাইব্রেরিয়ান জীবনে ভাবেননি এইরকম কোনো একটা মানুষের সান্নিধ্যে কখনো আসতে পারবেন। তিনি যখন বড় হয়েছেন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরে যাকে আমরা স্বামী বিবেকানন্দ হিসেবে জেনেছি। বহু সাইকোলজিস্ট, বহু নিউরো সায়েন্টিস্ট এই ব্রেনটাকে মানে অ্যানালাইসিস করে বলা হয় সেই ব্রেনটাকে নাকি ফটোগ্রাফিক মেমোরি এই ব্রেন। তো সেই রকমই একটা মস্তিষ্ক আমার পাশে বসিয়েছি, যার নাম ইন্দ্রনীল চক্রবর্তী। নমস্কার। ইন্দ্রনীল অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির সদস্য, বুঝতেই পারছেন কত ভ্যারাইটি, ভার্সেটাইল কতগুলো চরিত্র নিয়ে অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির তৈরি। তো ইন্দ্রনীল চক্রবর্তী সেই রকমই আমরা বলি আধুনিক নরেন ইন্দ্রনীলকে। কারণ ইন্দ্রনীলের মেধা, ইন্দ্রনীলের মেমোরি একটা অসাধারণ, মানে
ইন্দ্রনীল ধরা যাক 14 বছর আগে হয়তো পারিন্দা দেখেছে, তো সেইখানটাতে ও নানা পাটেকরের এক একটা ডায়লগ হু হু করে মুখস্থ বলে যেতে পারে, অথবা বহু বছর আগে 30 বছর আগে হয়তো একটা নাটক দেখেছে, সেই নাটকের সম্পূর্ণ ডায়লগ ও একের পর এক বলে যেতে পারে, কিংবা কোনো কবিতা, এ তো সবারই প্রায় থাকে আজকাল, ইন্দ্রর হয়তো একটু বেশি আছে। কিন্তু ইন্দ্র শুধু একজন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি আধিকারিক নয়, সে একজন শিক্ষকও বটে। এখন পশ্চিমবঙ্গ সরকারের যে WBCS পরীক্ষাটা হয়, সেইটার প্রস্তুতির প্রশিক্ষণ নেবার কেন্দ্র হচ্ছে ইন্দ্রনীল চক্রবর্তী। মানে এই কারণে কেন্দ্র বলছি, বাংলার সমস্ত ছাত্ররা পড়তে আসে ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে। তো এইখানে ইন্দ্রনীল চক্রবর্তীর সঙ্গে আমি বসে আছি, মানে আমি বলে যাচ্ছি, এটা অপরাধ। আমি ইন্দ্রকে জিজ্ঞেস করবো, ইন্দ্র, এই যে মেমোরিটা, এটা কি অলৌকিকতা নাকি 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 এটা নিউরাল সায়েন্স কোনো? এখান থেকে মানে শুরু করলে যে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে এরকম যে আধুনিক নরেন, প্রথমে এই ডিসক্লেমার দিয়ে নিই যে মানে আমি দারা সিং এর সঙ্গে কুস্তি কিন্তু লড়ি না, তো মানে এটা খুব বাতুলতা যে ওনার সঙ্গে একটা মানে মানে যুগস্রষ্টা যুগপুরুষের সঙ্গে এরকম কিছু না, কিন্তু এটা হয়ে যায়। মানে ব্যাপারটা যদি তোমাকে আমি বলি কিভাবে হলো, তো আমার ছোটবেলা থেকে আমার পড়াশোনা একদম ভালো লাগতো না, বিশেষ করে অঙ্ক তো আমার ভালোই লাগতো না। মানে ধরো এরকম ব্যাপারটা যে A আর B একসঙ্গে কাজ করছে, 5 দিন বাদে A চলে গেল, বাকি কাজটা B করলো, তাহলে কাজটা কতদিনে শেষ হলো, এটা অঙ্ক। তো আমার প্রথমেই এটা মনে আসতো যে কেন B চলে গেল, ওর কি মন খারাপ হয়েছিল না শরীর খারাপ হয়েছিল, এর উপর কেন দায়িত্ব দিয়ে যাবে। তো এই লজিকটা যখন স্যার আমাকে বলতে পারতেন না, তখন কিন্তু আমি অঙ্ক থেকে বা পড়াশোনা থেকে আস্তে 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 অ্যাভারশন তৈরি হয়। আর ঠিক সেই শূন্যস্থানটা ভরে নেয় একজন স্যার আছেন, শিক্ষক আছেন, তিনি অকৃত দাস। তিনি আমাকে আর আমার বোনকে দুজনকে কবিতা বলাতে শুরু করেন। এবার এই যে আবৃত্তি শুরু হলো, পড়াশোনা থেকে আমি যতটা দূরে যাচ্ছি আর ততটা আবৃত্তির কাছাকাছি আসছি, মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে এলো। এই ধরো অনর্গল কবিতা করতে করতে এমন কোনো রোববার নেই যে আমি কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করিনি। এই করতে 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 আমার পরবর্তীকালে যখন আমি মানে মাধ্যমিক দিলাম, আমি দেখলাম যে স্মৃতি নির্ভর যে সমস্ত সাবজেক্ট গুলো, মানে অঙ্ক আমি যেহেতু বুঝতাম না, আমাকে যেভাবে টানেনি, আমি 62 নাম্বার মুখস্থ করে নিয়ে গেছি, মানে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ আ পেপার অফ হিস্ট্রি। তো সেইখান থেকে দাঁড়িয়ে স্মৃতি নির্ভর সব সাবজেক্ট গুলোতে আমি টোটাল লিখতে পারছি, আমি বলে দিতে পারছি, মানে এইখান থেকেই চলে এলো। আচ্ছা ইন্দ্র, এর প্রসঙ্গে আমার হঠাৎ মনে পড়লো, এই যে মুখস্থ আমরা যেটাকে বলি, এটা 3টে পার্টেই কাজটা হয় মস্তিষ্কে। একটা হলো এনকোডিং, আরেকটা হলো স্টোরেজ, আর হচ্ছে রিট্রিভাল। এই 3টে পার্ট এইভাবে পরপর পরপর কাজ করে। তো এবার এটাকে বলা হয়, যদি আমি সেটাকে বলি, বিবেকানন্দর ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে ধ্যান যোগ তার এই এনকোডিং, স্টোরেজ এবং রিট্রিভাল এই পার্টগুলোকে মারাত্মকভাবে সাহায্য করেছে, রাইট? অ্যাকচুয়ালি স্মৃতি এটা তো লাইন টু লাইন মনে রাখা নয়, এটা হলো মস্তিষ্ক যে কাজটা করে সেটা হচ্ছে একটা চাঙ্ক মনে রাখে। কারেক্ট, একটা চাঙ্ক। তো এই যে তোমার যে তুমি যে বলছো যে এই যে তুমি একটা অঙ্ক মুখস্থ করে নিলে, এটা কি অঙ্কের ওই লাইন টু লাইন মনে রাখা, না ওই একটা ধারণা যে তৈরি হচ্ছে সেই ধারণাটাকে তুমি তুলে নিচ্ছ স্ক্যানিং করে? না, খুব সুন্দর প্রশ্ন। ব্যাপারটা তোমাকে আমি বলি, বিবেকানন্দ, আমি যেটুকুনি মেমোরি নিয়ে পড়েছি বা যেটুকুনি জেনেছি, মেডিটেশন তো একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং উনি ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করতে পারতেন। একবার স্কটিশ চার্চের এক স্কটিশ প্রফেসর উনি বলেছিলেন যে উনি মেডিটেশনের সময় জ্বলন্ত অঙ্গার, মানে একদম বার্নিং চারকোল ওনার থাইতে রেখেছিল, উনি আত্মাটাকে ফ্রি সোল হিসেবে আউট করে দিতে পারতেন। মানে মানে সেটা তো একটা, ধরো আমার মনে হয় সাধন মার্গের একটা সর্বশ্রেষ্ঠ স্তর, যেটা কার অনেক আগে গৌতম বুদ্ধ করে দেখে গেছেন, কমপ্লিট লিবারেশন। তো আমার যেটা মনে হয়েছে যে এটা নিয়ে এক ভদ্রলোক তোমার এই প্রশ্নটার কাছাকাছি গিয়ে
রাজস্থানের এক ভদ্রলোক একটা রিসার্চ করেছিল সিমেন্টিক মেমোরি, যে হাউ ডু উই মেমোরাইজ দ্য থিংস। আমরা কোড করি, এনকোড করি, তুমি যেটা বললে যে রিভিশন করি, আমার মনে হয় এই সমস্ত জিনিসটার মধ্যে না রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের এই যে ধরো তুমি একটা জিনিস শোনালে বা কোনো একটা ফোন নাম্বার বললে, আমি কিন্তু এটা আমার নিজস্ব এতে যে আমি কিভাবে মনে রাখবো সেটা আমার কোডিং। এবার সেই কোডিংটাকে আমাকে বারবার ব্রেনেতে একটা সিগন্যাল পৌঁছতে হবে, হ্যাঁ এইটা এইরকম। আমি আই অলসো ফরগেট, আমি অনেক জিনিস ভুলে যাই, এবং ভুলে না গেলে হয়তো এটা হবে না, কিন্তু আমার হয়তো কোনো জিনিস আমি যদি ব্রেনকে এরকম সিগন্যাল দিই না এটা আমার মনে রাখতে হবে বা করতে হবে, সেটা কিন্তু সেই কোডিংটা অটোমেটিক্যালি আমার মধ্যে এসে যায়। যেটা খুব কঠিন জিনিস সেটা হচ্ছে ওই রিভিশনটা। আমি যখন কম্পিটিটিভ এক্সাম পড়তে শুরু করি অনির্বাণদা, আমার তখন ধরো আমি মাধ্যমিক অব্দি ইতিহাস পড়েছিলাম, তা ইতিহাস পড়েছিলাম তো মাধ্যমিকে ইতিহাস তো আমার ভালো লাগতো না, এবং আমি প্রায় সাজেশন করে পড়েছিলাম এবং সবকটা প্রশ্ন কমন পড়ে গেছিল, যার জন্য আমি 192 পেয়েছিলাম। এইবার যখন আমি তার ধরো প্রায় 8-10 বছর বাদে আমি যখন এই প্রিপারেশনে আসি, তখন দেখছি যে কম্পিটিটিভ এক্সামের বাবা মা হচ্ছেন হিস্ট্রি, আর তখন আমার হিস্ট্রির জ্ঞান হচ্ছে বাবরের বাবা তৈমুরলান। তাহলে আমি এই যে হিস্ট্রিটা করলাম, এবং তারপরে 6-7 মাস বাদে আমার এক বন্ধুর থ্রু দিয়ে রাজা প্রেসিডেন্সি কলেজে ডিনের সঙ্গে পরিচয় হচ্ছে। উনি আমাকে 5টা হিস্ট্রির প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, এবং আমার ভালো মনে আছে উনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে বললো তেনকাপ্তেন ভুঞ্জিকম জানো কি? আমি বললাম হ্যাঁ এটা এসো উপনিষদে। বললো তুমি উপনিষদ কটা এটা তো আমি ধরবো না তোমায়, কিন্তু তুমি এসো উপনিষদ অব্দি চলে গেছো। আমি যে স্যার আমার ভালো লেগেছে। মানে এই যে ভালো লাগা এবং আমার মধ্যে যে কমপ্লিট রিভিশন, মানে সাইলেন্ট ম্যানারে রিভিশন করে যাচ্ছি, এইটাই হয়তো আমাকে একটা এক্সেল করে দিয়েছে। এবং এই জায়গাটাই আমি তোমাকে বলছি, ওই যে আগে আমি রিয়েলাইজ করতে পারি, আগে যে ঘন্টার পর ঘন্টা কবিতা বলেছি, স্ক্রিপ্ট করে গেছি, কর্ণবন্তী সংবাদ, বিদায় অভিশাপ থেকে শুরু করে মানে সুবোধ সরকার, মানে যে কোনো আধুনিক কবির কবিতা আমি 4 ঘন্টা উইদাউট এনি স্ক্রিপ্ট তোমাকে এখন বলে দিতে পারবো। এইটাই বোধহয় ওই জায়গাটা কাজে লেগেছে মারাত্মক। আমরা এটাও বলি যারা দাবা প্লেয়ার ইন্দ্র, তাদের মস্তিষ্ক অ্যানালাইসিস করে দেখা গেছে যে নিউরাল এফিসিয়েন্সি সামথিং ডিফারেন্ট। এদের মস্তিষ্কটা না কি করে, ওই দাবার যে বোর্ডটা, ওই বোর্ডটাকে তুলে নিচ্ছে একটার পর একটা, চাল নয় কিন্তু ওরা পুরো ভিজুয়ালাইজ করতে পারে একটা পুরো বোর্ড। একদমই তো সেখানে আমিও দাবা খেলাটা জানি, নিয়ম জানি, তুমিও দাবা খেলাটা জানো হয়তো, কিন্তু বিশ্বনাথন আনন্দ বা হাল আমলের যারা খেলছে কার্লসন, হ্যাঁ, তো তাদের মস্তিষ্কটাকে ডিফারেন্ট, মানে ওই ওরা ওই প্যাটার্নটাকে তুলে নিচ্ছে, মস্তিষ্কের প্যাটার্নটা, এবং তার সঙ্গে ভালো লাগাও একটা এলিমেন্টই আছে। হ্যাঁ, ভালো লাগাটা তো অবশ্যই থাকে, কিন্তু এইটা যেমন একটা প্যাটার্ন, এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে আমরা বলতে পারি, ঠিক আছে। তার জন্য একটা ধ্যান দরকার হয়, ওটা অনুশীলন, এমনি দাবার অনুশীলন দরকার হয়, মনোসংযোগ দরকার হয়, কিন্তু তোমার মধ্যে যে আমি একটা অভিনবত্ব পেয়েছি সেটা বোধহয় খুব বিরল। আমি জানি না, আমি বিবেকানন্দ নিয়ে অতটা বেশি হয়তো গভীর পড়াশোনা করিনি। ধরা যাক আমি যখন তোমার ক্লাস দেখেছি, যেমন আমরা বললাম না ইন্দ্র WBCS এর, ইউপিএসসি এই ক্লাসগুলো ইন্দ্র করায়, এবং ইন্দ্র এখন গ্রেট বাস্কেট ক্যারিয়ার নামে একটি WBCS প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে মেইন ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছে। ফলেতে সেই ফ্যাকাল্টির 94% হচ্ছে সাকসেস রেট। ইট ইজ ডিউ টু ইন্দ্র। তো ইন্দ্র যখন পড়াচ্ছে, ধরা যাক একটা সাবজেক্ট, রাইট, ধরা যাক ইন্দ্র ইংলিশ পড়াচ্ছে, তো ইংলিশ থেকে কখন ইন্দ্র ফিজিক্সে ঢুকে গেছে আমিও অবাক হয়ে দেখি আর কি, জানি না। হ্যাঁ, বিবেকানন্দ হয়তো উনি পড়তেন যে রামায়ণ মহাভারত থেকে একটা গভীর দর্শনে চলে এলেন। উনি রামায়ণটা খুব অসাধারণ জানতেন বিবেকানন্দ। তো যাই হোক, এইটা
আমি যদি এক্ষুনি তোমাকে একটা সাবজেক্ট জিজ্ঞেস করি, তার আগে তোমাকে আমি বলি, তুমি কি সাবজেক্ট জিজ্ঞাসা করবে সেটা প্রশ্নটা পরে আসছে। হ্যাঁ। মানে এইটার কেন প্রয়োজনীয়তা হয়ে পড়লো, বা আমি কেন এইভাবে পড়াতে শুরু করলাম কম্পিটিটিভ এক্সাম। দেখো, আমি যখন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে শুরু করলাম, বা আমি যখন প্রশ্নগুলো নিয়ে কনসাল্ট করছি, দেখছি যে একটা রোববার একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, সে গিয়ে কিন্তু অ্যারে ম্যানারের কিছু প্রশ্ন পাচ্ছে, যেমন এডিভিস, ইডিআইএফআইসি, এডিভিস এর সিনোনিম কি, ইরাবতী কার উপনদী, আর্টিকেল 44 এ কি লেখা হয়েছে, মস্তিষ্কের কোন প্রাকটা আমাদেরকে ভমিটিং এর সিগন্যাল দেয়। এই যে আমি একটার পর একটা ব্লু ভিট্রিয়াল কারে, এই যে আমি একটার পর একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন স্ট্রিম থেকে বলে যাচ্ছি, তাহলে আমাদের মেমোরিটাকেও কিন্তু এরকম ডাইনামিক হতে হবে ওই দিন। কারণ দেয়ার ইজ নো ওয়ে টু রিভাইজ ইয়োরসেলফ জাস্ট প্রায়ার টু দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনের ঠিক আগের রাতে তুমি কিন্তু ইউ ক্যানট গেট কমপ্লিটেড অল দ্য পেপার রিভাইজ। তাহলে তোমার কিন্তু এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তুমি একটার সঙ্গে আরেকটা কোরিলেট করে পড়ানো। এই জন্যই বোধহয় তুমি আমার কোনো ক্লাসে গিয়ে, আমি হয়তো কোনো ফিজিক্সের পড়াচ্ছিলাম, সেখান থেকে কেমিস্ট্রি যাওয়াটা তো খুব সোজা, সেখান থেকে আমি হিস্ট্রিতে চলে গেছি, হয়তো তুমি ইংরেজিও শিখো। মানে একটা কেমিস্ট্রি থেকে যে কি করে একটা লোক হিস্ট্রিতে যেতে পারে। আচ্ছা, এবার তুমি বলো যে, মানে তুমি তোমার মতো বলো, তাহলে আমি একটা তোমাকে বলতে পারি। মানে ধরো তুমি যদি বললে যে কোনো সাবজেক্ট, স্পোর্টস, খেলা, আমি কোনো স্পেসিফিক এতে যাচ্ছি না, কারণ 2026-এ তো ফুটবল ওয়ার্ল্ড কাপও আছে, এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে। মানে ধরো খেলা, ধরো তুমি খেলা থেকে, ধরো তো আমি খেলা নিয়ে কোনো জিকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমার টার্গেটেড জিনিস হচ্ছে, ধরো আমি স্পোর্টস নিয়ে করছি, এই স্পোর্টস এর আমি একটা জিকে ক্লাস করছি, এবং এর সঙ্গে অ্যালায়েড কি জিনিসপত্র আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব মানে ফ্রেন্ডলি, যেগুলো কম্পিটিটিভ এক্সামের কি, যে কোনো প্রিলিমসে তোমার কাছে ইনফরমেশন ইউ হ্যাভ অর ইউ ডোন্ট হ্যাভ, এই দুটোর মধ্যেই কিন্তু খেলা। তোমার 200টা প্রশ্ন থাকবে, তোমার জন্য 140-50টা প্রশ্ন ছাপা হবে, তোমার নেগেটিভ মার্কস আছে, তুমি সেইটাকে একটা ধরে নিয়ে, তুমি একটা টলারেন্স লিমিট ধরে নিয়ে তোমাকে একটা পেপারে আনসার করতে হবে, তাতে তুমি ইউ উইল গেট আ বার টু রাইট ফর মেন এক্সামিনেশনস, দ্যাটস অল। এইবার ধরো তুমি স্পোর্টস নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি ধরো স্পোর্টস এরকম বলবো যে ন্যাশনাল স্পোর্টস ডে কবে, কারণ ডে খুব ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, 29th অগস্ট। একটা ইনফরমেশন, তুমি কতগুলো ইনফরমেশন পাচ্ছ তুমি কাউন্ট করো। ওকে, 29th August to commemorate the birth anniversary of ধ্যানচাঁদ, 2 নাম্বার। তাহলে ধ্যানচাঁদ কাকে বলা হয়? উনি হকির জাদুকর, 3। ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? গোল, GOAL, 4। এই গোলের ও আর এ, এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়ে যাবে গাউল। দেখো ইংরেজিতে প্রশ্ন হয়ে গেল। গাউলের মানে হচ্ছে প্রিজন। Study of prison and critical analysis of criminal behavior comes under the subject of penology, PENOLOGY, সায়েন্সে ঢুকে গেলাম। এই পি আর ই এর মাঝখানে একটা এইচ জুড়ে দাও, হয়ে যাবে ফেনোলজি। ফেনোলজি মানে হচ্ছে স্টাডি অফ অর্গানিজমস আন্ডার ডিফারেন্ট ওয়েদার সিচুয়েশনস। অর্থাৎ তুমি একটা অর্গানিজমকে বিভিন্ন ওয়েদার সিচুয়েশনে রেখেছো, তার মধ্যে কি বিহেভিয়ারাল প্যাটার্নের চেঞ্জ হয়, দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ পেনোলজি। ফেনোলজির ইটাকে ও করে দাও, অর্থাৎ PHONOLOGY হয়। ফোনোলজি আমরা জানি ফোনেটিক্স, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ। এইরকম ভাবে আমি তোমাকে কিন্তু হোভারিং করে যাব, মানে আমি তোমাকে ঘোরাতে থাকবো। তো দ্যাটস অল। আমি 9টা পেয়ে গেছি, 9টা পেয়ে গেছো, মানে এখান থেকে আমি ফিজিক্সেও ঢুকে যাব, মানে সাউন্ডে ঢুকে যাব, সাউন্ডের গতিতে কি ওখান থেকে আলোয় চলে যাব, মানে এইভাবেই যাতায়াত করতে হবে। কারণ দিনের শেষে তোমাকে কিন্তু কোনো একটা রোববার তোমাকে কিন্তু এইগুলো সবকিছু মাথায় নিয়ে তোমাকে যেতে হবে। আর এই যে তুমি যদি একটা মেস স্ট্রাকচার না করো, তাহলে কিন্তু এটা কোনোদিন পসিবল না। মাই গড, দিস ইজ হাউ দ্য মডার্ন এডুকেশন is going on, and modern education is closely means to Indranil Chakraborty. না না, তোমার হাতে অক্ষর, তুমি লিখলেই কবিতা হয়ে যাবে। মানে সেটা জানি না, ওই একটা প্যাটার্ন। যেমন সূর্যের ধর্ম হচ্ছে আলো দেয়া, তা নদীর ধর্ম হচ্ছে ঢেউ দেয়া, তোমার ধর্ম এরকম সৃষ্টির মধ্যে থাকা, মানে সেটা বললেই কবিতা। বাস ওইটুকুই আর কি, বা এইটাও অনেকটা ওই রকম। ধরো বিষয়টা এইরকম, কিছু তো ডিফারেন্স হয়ে যায়,
সাপোজ আমি একটা ধরো তুমি একটা শব্দ ভাবছো, তুমি তুমি হ্যাঁ, তোমার ভাবছো যে কাছে এটা- অন্ধকার। মানে ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার কাছে ভাবনাটা আগে আসে, না তুমি একটা লাইন ভেবে নাও তারপরে কি অ্যারেটা কি মানে না এটা কিভাবে হয়? কিছুটা ধরো আমার যেটা হয় আর কি, আমি হয়তো জানি না বা অন্যান্য কবিদের বা যারা লিখিয়ে তাদের একই রকম বিষয় হয় কিনা। ধরো তুমি একটা শব্দ ভেবেছো, দ্যাট ইজ বা মনে পড়ছে অন্ধকার। আচ্ছা, এবার তোমার কাছে যেটা অন্ধকার, আমার কাছে সেটা আধার, আমার কাছে সেটা কি বলবো আভোগ পাঠ মালকোষ, আমার কাছে সেটা বিনিদ্র রজনী, হ্যাঁ, আমার কাছে সেটা আম, আম, ঘন আকাশের তারা। হুম, হ্যাঁ, আমার কাছে সেটা হয়তো মাঝে মাঝে তারা দেখার জন্য হয়তো আকাশকে আধার হতে হয়, অন্ধকার হতে হয়। তো এই যে বিভিন্ন সম্ভাবনা, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র। সম্ভাবনা, হ্যাঁ। ওই সম্ভাবনাগুলো কিন্তু আমার মধ্যে অটোমেটিক ওই অন স্পট চলে আসছে। হুম। এইবার আমি যদি রিলেট করি প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইন, তখন অটোমেটিক এসে গেছে একই রকম ভাবে। এইবার লিখতে লিখতে যেটা হয় সেটা হচ্ছে যে অটোমেটিক ছন্দ আসে, অটোমেটিক ছন্দ আসে, ওটা মাত্রাগান চলে আসে। যমজ সন্তান হ্যাঁ, এই যে শব্দ, এই যে শব্দ চলে আসা, এইটা আমি জানি না এটা কেন আসে। তো তুমি বলতে পারবে বিইং এ টিচার, বাট বিইং এ সাইকো অ্যানালিস্ট, বাট এই যে শব্দটা কেন আসে আই ডোন্ট নো। এই শব্দ আসার বহু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমার শব্দ এসছে, আমি অফিসে 9:30 মার্ক করতে পারিনি, আমি তখনও শব্দ নিয়ে 9:30 বসে আছি, কারণ আমার কবিতাটা কমপ্লিট হয়নি। আমার এমনও দিন গেছে আমার মানে লেখা চলে এসছে, আমি সেদিন ছুটি নিতে বাধ্য হয়েছি। তো দিজ আর অল ডিসঅ্যাডভান্টেজেস উইথ আস। হ্যাঁ, তো শব্দ নিয়ে এটাও একটা সমস্যা হয় আর কি। তো যাই হোক, যেটা ইন্ডোর সম্পর্কে বলছিলাম যে এই ফটোগ্রাফিক মেমোরি নিয়ে কথা হচ্ছিল, তেমনি এই যে ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম ইন্ডোর, ফটোগ্রাফিক মেমোরির কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। মনে রাখা স্মৃতি তার কাছে এতটাই, মানে শর্ট টার্ম মেমোরি হোক লং টার্ম মেমোরি হোক, এতটাই দগদগে, এতটাই উজ্জ্বল, বহু খারাপ ঘটনা, বহু accident, এইরকম যে স্মৃতিগুলো মাঝে মাঝে তো পীড়া দেয়, আঘাত দেয়, কিছুতেই যায় না। তো এরকম কোনো ঘটনা কি সত্যি এরকম আছে যেটা যাচ্ছেই না কিছুতে? আরে বাবা, সে তো এক ভয়ঙ্কর, মানে তুমি যদি দগদগে সেই সেন্সে বলো তাহলে কিন্তু সেটা একটা সাংঘাতিক ঘটনা। আমার মনে হয় এই ঘটনাগুলো প্রায় কেউই বলে না, কিন্তু সেটা আমি ডেসক্রিপশনে আসছি। কিন্তু তার আগে আমার যেটা মনে হয়, ধরো ভুলতে না পারার কিন্তু অনেক জ্বালা। মানে ধরো কোনো ছোট ছোট ঘটনা বা যেগুলো তোমার সহজে, তুমি যেমন বললে, বা আর কেউ ধরো তোমার তেমন ভাবে মনে পড়লো না বা মনে থাকলো না দৈনন্দিন জীবন চালনায়, সেগুলো কিন্তু যাদের স্মৃতিশক্তি ভালো বা ভালো তাদের কিন্তু সেগুলো মনে থেকে যায়। তো সুতরাং ভোলাটাও কিন্তু খুব ভালো অভ্যাস সেই ক্ষেত্রে। তো এবার দগদগে কথাটা যদি বলো, তো ব্যাপারটা এরকম যে আমার জীবনের প্রথম ট্রেন সফর, সেটা 1990 সালের 24শে জুন। দেখো, এইটাও কিন্তু আমার ডেটটা এখনো মনে থেকে গেল। এবং তারপরের দিনই 26শে জুন হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। ঠিক আছে, মানে এইগুলো দেখো, এই যে তুমি কোডিং এর কথা একটু আগে বলছিলে, আমি কিন্তু ওই 24শে জুন তারপরে দুদিন বাদে আমি ওইভাবে কোড করে রেখেছি। তো যাই হোক, ওই 24শে জুনের অভিজ্ঞতাতেই ফিরি। তো দিদির তখন বিয়ে হয়েছে, দিদি তখন থাকে পাটনায়। তো আমার বয়স 10-11 হবে, তা বোনের বয়স ধরো ওই 2 বছরের ছোট। তো আমি, দিদি, বাপি, আমার বাবা আর বোন, আমরা দানাপুর এক্সপ্রেসে যাচ্ছিলাম পাটনায়। তার ট্রেনটা 9টায় ছেড়েছে, তো আমরা জেনারেল কম্পার্টমেন্টে ছিলাম, বাড়তে ছিলাম। তো আমাদের পাশে সাইড লোয়ার সাইড আপার থাকে না, ওখানে আরপিএফ দুজন উঠলো। তো এবার তারপরে আমি বাবার কাছে শুয়েছি, দিদির কাছে বোন শুয়েছে। তো তখন রাত 12:30 বাজে। হঠাৎ আসানসোল থেকে ট্রেনটা যখন ছাড়লো, তখন 25 জন ডাকাত ওই কামরাতে, আমাদের কামরাতেই ওঠে। কি বলছো? 25 জন ডাকাত। এবার আমাদের তখন, আমরা তো জানি না প্রথমে, আমরা এই দিক থেকে 58, 59 আমাদের সিট নাম্বার ছিল, এখনো মনে আছে। ওই দিক থেকে উঠেছে, ফলত আমরা একদম শেষে। এবার ওরা ওরকম ভাবে ডাকাতি করতে করতে ওরকম ভাবে আসছে, এখানে স্ন্যাচ করছে। তো টিটিটা হঠাৎ এসে বলল, কেয়া হোরা দেখো পাকাড়লাম।
বলে ও চলে গেল। আমাদের সামনে যে পুলিশটা ছিল, ও একটা পুলিশ ছিল তলায় ঝিমোচ্ছিল, মানে শুয়েছে, বসে ঘুমোচ্ছিল, আর একটা পুলিশ উপরে বাড়তে শুয়ে ঘুমোচ্ছিল। নিচে যে পুলিশটা ছিল ও গেল, ওকে একটা মারলো, মেরে ওকে বসিয়ে দিল, রাইফেল টাইফেল কেড়ে নিয়ে। আমরা তখন উঁকি মেরে দেখছি। এই যে পুলিশটা ছিল আমার বাবা ডেকে দিল, ও জুতো ফুটো কিছু না পরে গিয়ে একটা ডাকাতের এখানে শুট করে, সঙ্গে সঙ্গে মারা গেল ডাকাত। এইবার তারপরে ওই পুলিশটাকে নিয়ে পেঁয়াজের মতো, যেমন আমরা বটিতে কাটি না, চপ করছে। মানে ভাবো, তখন আমার 10-11 বছর বয়স। এইবার তারপরে ওরা চোখের সামনে তখন দেখছো একটা বাচ্চা ছেলে, রক্ত বেরোচ্ছে, মানে ছিটকে উঠছে রক্ত। এইবার তারপরে ওই ডাকাতি করতে 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 আমাদের দুটো এর আগে ওরা নেমে যাচ্ছে। নেমে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটালো সেটা সাংঘাতিক। যে ডেড বডিটা পড়ে রয়েছে ডাকাতের, তার বন্ধুটা কেটে নিয়ে চলে গেল। মানে তুমি ভাবতে পারবে না, সেই ট্রেনের পুরো রক্ত, কোনো জল নেই, রক্ত আমাদের পায়েতে লাগছে। মানে ওই পুরো অবস্থাটাতে আমরা 4:30-5টার সময় গেলাম, এবং সেই স্মৃতি তো আজও হয়। সেটা একটা ভয়, এই ধরনের স্মৃতি না যায় না, যায় না। মানে এই ধরনের স্মৃতি যারা নর্মাল মানুষ, যারা অ্যাবাভ অ্যাভারেজ নয়, তাদেরও বোধহয় এই স্মৃতিটা যাবে না। এটা আমি তো বললাম, মানে এটা দগদগে, একদম দগদগে। আর যদি তুমি মানে মনে রাখা, মানে ধরো দৈনন্দিন চলতে গিয়ে এরম হয়েছে, বা যেই ঘটনাগুলো খুব বড় জিনিস নয় কিন্তু থেকে গেছে তোমার মেমোরি, আমার গায়ে কিরকম যেন কাটা দিল। সত্যি তাই। হয়তো দর্শকেরাও কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে রয়েছে এই ফেজটাকে কাটানোর জন্য। এমন কিছু ঘটনা এরকমই যেটা প্রচন্ড পজিটিভ ভাইব দিয়েছে তোমাকে, মানে তোমার একটা উত্তরণ করে দিয়েছে, এরকম কোনো ঘটনা সেরকম যদি কিছু বলো। দেখো, মানে সেরকম বলতে গেলে এই কম্পিটিটিভ এক্সাম মানে প্রিপারেশনের ফেজটা ঠিক আমার কাছে প্রিপারেশন ছিল না, এটা আমার কাছে একটা জার্নি ছিল। মানে ধরো এই জার্নিটা এমন যে যখন আমি খুব হতাশা এবং বিপর্যয়ের প্রান্তিক সীমায় দাঁড়িয়ে, যখন আমি একটা আমার প্রতিষ্ঠিত এবং লব্ধ প্রতিষ্ঠিত একটা ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে দিয়ে, হয়তো সেটা প্রসপেক্টিভ কেরিয়ার ছিল, সেটা ছেড়ে দিয়ে আমি প্রায় বিপ্রতিপে দাঁড়িয়ে একদিনের একটা মানে ইন্ডাস্ট্রির একটা মানে কি বলবো খারাপ লাগা, ব্যক্তিগত খারাপ লাগাটাকে আমি এই হিসেবে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে যাতে চিরকুটলিকে লোকে আমার সঙ্গে দেখা করতে পারে। দ্যাট ওয়াজ দ্য ফিলিপ টু স্টার্ট মাই মানে তুমি বলতে পারো আই হ্যাভ টার্ন মাই টেবলস অন। দ্যাট ওয়াজ দ্য ফিলিপ, যে আমার কাছে যে আসবে, সো হি শুড হ্যাভ আ প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট উইথ মি। তো সেইটা করতে গিয়ে তো এই কম্পিটিটিভ এক্সামে আসা, এবং সেখানে গিয়ে না আমি বুধ হয়েছিলাম। পরে এখন আমি ভাবি যে আমি তো কটা উপনিষদ বা কটা এগুলো তো পড়লেই হয়েছে, তো আমি কেন কঠোর উপনিষদ পুরো পড়তে পারিনি, কিন্তু কিছু জেনেছিলাম কেন, বা থিরুকুরাল, সংগম লিটারেচার পড়তে গিয়ে। কারণ এই যে বা জার্নিটা, মানে ধরো আমি যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ছি সেটাকে এইভাবেই পড়বো কেন, বা আমি অনেক লেস ট্রাভেলড আর্টিকেল বলে দিতে পারবো। তো এইটা করাটা তো এটা একটা জার্নি, তো সেরকম একটা ব্যাপার। তখন আমি প্রায় পাগল ছিলাম, মানে ধরো আলু পটল কিনতে যেত, তখন আমি ওই ক্রনিক্যাল, চাণক্য, আমাদের যে ফোর্টনাইটলি ম্যাগাজিন, ওগুলো নিয়ে বেরোতাম। এইবার এরকম একটা ঘটনা, তো সেই দিনকে আমার জামাইবাবু বিজনেস করে, রাউরকেলায় থাকে, ওর একটা ট্রেনেতে একটা করে পার্সেল এসছে কোনো, সেই পার্সেলটা খুব ইম্পর্টেন্ট এবং দামি একটা মেটেরিয়াল কলকাতায় ডেলিভারি ছিল। সেই পার্সেলটা রেল ইয়ার্ড থেকে হারিয়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য প্রিলিমিনারি কমপ্লেন। এবং আমাকে বলেছিল যে তোকে আজকে একটা কাজ দিলাম, যে তুই এটাকে যা, আর মানে জামাইবাবুর কাছে বিভিন্ন রকমের আবদার করতাম, তুই যা, তুই যদি খুঁজে বের করতে পারিস আমি তোকে নিয়ে গিয়ে দিল্লিতে আইএস ইনস্টিটিউটে যাবো, হ্যাঁ, এবং তোকে আমি ভালো ভালো পেপার কিনে আনবো। মানে লোকে সবাই তখন এটাও বুঝতো যে আমি কি সেই হবো। তা আমি ওই বেরিয়েছি, বলো, আমি বললাম কতক্ষণ লাগবে আনুমানিক, বললো ওখানে 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবি। তো ওখানে গেলাম, তখন তো সরকারি চাকরি সম্বন্ধে আইডিয়া নেই, বলে 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 হাওড়া স্টেশনে একটা রেলওয়ে ইয়ার্ডে ঢুকেছি। আমার এখনো মনে আছে, ভদ্রলোক ছিলেন মিস্টার সান্নাল। তো দীর্ঘদিন ওই চাকরি করতে করতে একটা ইয়ার্ডের কেরানি হওয়ার জন্য যেমন হয় আর কি,
তো খুব গতানুগতিকে চলছে। তো আমি গিয়ে বললাম যে আচ্ছা এরকম আমার কত মাল আছে, কিছু আছে সাথে। তো বললাম যে হ্যাঁ এই আমার এইটা এই নাম্বার আছে। তো দেখে বললো অনেক সময় লাগবে, তা কি করো তুমি? আমি বললাম যে আমি কিছু করি না, আমি এরকম সরকারি চাকরি দেবো বলে প্রিপারেশন নিচ্ছি। না কি নিয়ে পড়াশোনা করছো? এই দু চার কথা বলার পর ভদ্রলোকের কেমন একটা হয়, বলছে যে তুমি এখন কোথায় যাবে? আমি কোথায় যাবো না, যদি আপনি চেয়ারটায় বসতে দেন আমি একটু বসে বসে পড়বো। তো বলে ঠিক আছে পড়ো, কিন্তু তোমার জিনিস কিন্তু তুমি তাহলে ইয়ে করো, পেলে তাহলে তুমি ওই যা টাকা পয়সা লাগবে দিয়ে তুমি ওই জিনিসটাকে নিয়ে নিও, আমি তোমাকে বলে দেবো। 2:15 বাজে, রাত 9:35 আমি কিন্তু এই পুরো জার্নালটা পড়ে ফেলেছি। আমি ভুলেই গেছি যে আমি ওখানে বসে আছি ভাই। এবং ওই মিস্টার সান্যালের ডিউটি চেঞ্জ হয়ে অন্য একজন এসছে, তারপর আমাকে যেন পুরো রিসেট করতে হলো। আমি হচ্ছে এখানে যিনি বসেছিলেন আমি কই, বলে উনি তো আগের শিফটে, কি হয়েছে? আমি তখন বললেন আমার 2:15, বলে 2:15 হয়েছে, আপনি এতক্ষণ ধরে কি করছেন? আমি তো আপনার পাশেই বসেছিলাম। আমার খেয়াল নেই, আমি তো কাজ করছি। তো তারপরে এইসব করতে করতে বললো তো আপনার মাল তো রেখেই গেছে। তো তা কখন কি গেছে না গেছে, মানে সেই দিনকে আমি বাড়ি ফেরবার সময় বাসে করে একটা উপলব্ধি পেয়েছিলাম যে হয়তো এই জায়গায় আমি জমে গেছি, মানে এই জায়গাটা হয়তো হবে। আসলে আমরা বসি প্রতিদিন একটা করে এপিসোড শেষ করব বলে, কিন্তু বিগত 3টে এপিসোড ধরে দেখতে পাচ্ছি আমি কিছুতেই একটা এপিসোডে মানে এই ধরনের বিরল প্রতিভার মানুষগুলোকে ধরাই যাচ্ছে না। আজকেও আমি মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলাম ইন্দ্রনীল চক্রবর্তীর সঙ্গে একটা এপিসোডেই আমি শেষ করব, কিন্তু পারলাম না। ক্ষমা করবেন আমাকে, পরবর্তী এপিসোডে, দ্বিতীয় এপিসোডে যেতেই হবে, কারণ সময় একটা বিষয়, যে সময়টা আমরা ওই বাঁধনের মধ্যেই থাকতে চাই। তাই আমরা বরং আসুন আমরা দ্বিতীয় এপিসোডে শুক্রবার দিন দ্বিতীয় এপিসোডে যাই। তো সেটা করার আগে আমি একটা কাজ করি। ইন্দ্রকে আজকে তো আমি ডেকে এনেছি, ওকে নিশ্চয়ই, যদিও আমাদের অনিটারিয়া বন্ধুরা সোসাইটির সদস্য, অতিথি বলতে পারি না, কিন্তু তবুও এই যে ওর বিরল প্রতিভা, তাকে তো একটু সম্মান করতে হয়। তো আজকে আমি ইন্দ্রকে একটা ছোট্ট টোকেন অফ লাভ দিয়ে আমরা একটা ইন্দ্রকে সম্মান জানালাম, তার বিরল প্রতিভাকে সম্মান জানালাম। তাহলে দেখা হবে সামনের শুক্রবার ঠিক রাত 9টায়। কোথায়? পড আড্ডায় তোমাকে পেতে চায়। ধন্যবাদ। নমস্কার। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু